শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আরও একটি নতুন দিন শুরু হলো এবং আজকের এই দিনটি সকলের ভালো কাটুক, সুন্দর কাটুক, এমন একটি প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন শুরু করছি। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। প্রিয় দর্শক, রাঙা সকালের প্রতিটি সকাল বিশেষ, কারণ চমৎকার সব মানুষেরা আমাদের অতিথি হয়ে আসেন। তাদের জীবনের গল্প শুনে আমরা আনন্দিত হই, সমৃদ্ধ হই। এমন একজন চমৎকার মানুষ, সঙ্গীতের মানুষ আজ আমাদের অতিথি হিসেবে আছেন। তার আগে অবশ্যই লাবণ্যকে শুভ সকাল জানাতে চাই। শুভ সকাল লাবণ্য, কেমন আছো? শুভ সকাল আনিস, আমি খুব ভালো আছি। তোমাকে দেখেও মনটা ভালো হয়ে গেল। তুমি কেমন আছো? আমারও ভীষণ, তোমাকে দেখে মন ভালো হয়ে গেল। অনেকদিন পর তোমার পাশে বসলাম। একদমই তাই। এবং আজকে কিন্তু আমার ভালো লাগাটা দ্বিগুণ। বলো তো কেন? কারণ সঙ্গীতের একজন মানুষ আছে, তুমি একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত নিয়ে যিনি নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন, এমন একজন চমৎকার মানুষ আছেন। সত্যি তাই। আর গান ভালোবাসেন এমন মানুষ হয়তো খুব কমই আছে, সঙ্গীত ভালোবাসে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তো এমন একজন মানুষকে নিয়ে আমরা পুরো সময়টা কাটাবো। চলো জানিয়ে দাও কে আছে। চলো কে আছে আমরা যে রেডি। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি গিটারিস্ট, শিক্ষক, সংগঠক ও গবেষক ইফতেখার আনোয়ার। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। আপনাদেরকে শুভ সকাল। কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনারা কেমন আছেন? আমরা অনেক ভালো আছি এবং আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। যখন অফ ক্যামেরায় আপনার গিটারের সুর শুনছিলাম, আজকে নিশ্চয়ই গিটারের সুর শুনবো, মনটা একেবারেই ভালো হয়ে গিয়েছিল। একেবারে শৈশব থেকে আসবো, তাই না? একদমই তাই। দর্শকরা দেখতেও পাচ্ছে আমাদের সঙ্গে গিটার আছে। আমরা গল্পের ফাঁকে ফাঁকে হয়তো গিটারও আপনার কাছ থেকে শুনবার আবদার করব, কিন্তু যেমনটা আসলে আনিস বলছিলাম, আমরা একদম শৈশব থেকে শুরু করতে চাই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী। শৈশব কোথায় কেটেছে, কেমন কেটেছে, একটু সবকিছু মিলিয়ে শুনতে চাই। আমি খুবই ছোটবেলায় যতদূর মনে পড়ে, আমি আমার মার সাথে ময়মনসিংহে কিছু সময় কাটিয়েছি। ওখানে সরকারি কলেজে। জন্ম কি ময়মনসিংহে? না, আমার জন্ম ঢাকাতেই। আচ্ছা। তো ময়মনসিংহের খুব আবছা আবছা কিছু ঘটনা মনে পড়ে, কিন্তু তারপরে আমরা যখন ঢাকায় চলে আসি, আমরা কমলাপুরে কিছু সময় ছিলাম আমার নানা বাড়িতে। এরপরে 4 বছরের মতন ফজলুল হক হলে ছিলাম। আচ্ছা। সেখানে আমি ক্লাস 4 পর্যন্ত ছিলাম, কারণ আমার বাবা ওখানে হাউস টিউটর ছিলেন। আচ্ছা। উনি ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ছিলেন। তো সেই সুবাদে আমাদের ওখানে থাকা। এবং তারপর বাবার কথা বলে ফেলেছেন, এবং বলতেই হয় যে তিনি আমাদের রাঙা সকাল অনুষ্ঠানে এসেছিলেন, আমরা তাকে পেয়েছি। তাকে নিয়ে যদি আরেকটু আপনার কাছ থেকে জানতে পারি। জি, আমার বাবা ডক্টর আনোয়ার হোসেন, উনি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। উনি 2021 সালে প্রয়াত হয়েছেন। উনি 2013-তে যখন গণিত সমিতির সভাপতি নির্বাচিত হন, তখন রাঙা সকাল অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো তখন উনি এখানে এসেছিলেন। বাবার সাথে সম্পর্কটা কেমন ছিল ছোট থেকে যদি একটু জানতে চাই, কোনো বিশেষ কোনো গল্প যদি মনে পড়ে আজ? বাবার সাথে তো সবারই সুন্দর একটা বন্ডিং থাকে, অনেক গল্প থাকে। তো আমার বাবার সাথে আমি ছোটবেলায় অনেক জায়গায় ভ্রমণ করার সুযোগ পেয়েছি, বাবা মা দুজনের সাথেই। তো আমাদের প্রচুর সময় গেছে আসলে ভ্রমণে। যেটা বলছিলাম যে আমরা লিবিয়ায় ছিলাম বা ইটালিতে ছিলাম। আর আমার বাবা প্রচুর অঙ্ক নিয়ে সময় দিতেন। আচ্ছা। তো আমি আসলে দেখতাম যে একজন মানুষ কিভাবে আর সব কিছু ভুলে শুধু অঙ্ক নিয়ে থাকতে পারে। তো সেখান থেকেও হয়তো আমার মধ্যে কিছুটা সেন্টিমেন্ট গড়ে ওঠা শুরু করলো যে একটা বৈনিষ্ঠ কাজ কিভাবে আসলে করতে হয়। আর মায়ের কথা যদি একটু শুনতে চাই। জি, আমার মা সরকারি কলেজের অধ্যাপিকা ছিলেন। তো ওনার প্রথম পোস্টিং হয় ময়মনসিংহে। এরপরে আমরা ঢাকায় চলে আসার পরে উনি বেশ কয়েকটি কলেজে অধ্যাপনা করেছিলেন। সর্বশেষ ছিল মিরপুর বাংলা কলেজ। তারপর উনি রিটায়ারমেন্টে চলে যান। আপনারা কয় ভাই বোন? আমি একাই। আমার বেশ আদরের বলতে পারি আপনি ছিলেন। স্যারকে দেখে খুব মনে হচ্ছে আপনি খুব কম কথা বলতেই আসলে ভালোবাসেন। এমনটাই কি ছোটবেলায়ও কি এমন ছিলেন, নাকি ছোটবেলায় আরেকটু দুরন্ত ছিলেন?
আমার মনে হয় আমি ছোটবেলা যথেষ্ট দুরন্ত ছিলাম, এবং হয়তো বয়স বাড়ার সাথে সাথে এই চেঞ্জটা এসছে, অথবা আমি যখন বাইরে অধ্যয়নরত অবস্থায় আসলে আমাকে প্রচুর সময় একা কাটাতে হয়েছে। আবার এমনটাও মনে হয় যে যারা নাকি মিউজিকে ক্যারিয়ার গড়তে চায় অথবা মিউজিক স্টুডেন্ট, তাদের হয়তো কথা বলার অভ্যাস ন্যাচারালি কমতে কমে থাকে। যায়। আচ্ছা, আমরা আমরা তাও আপনার সঙ্গে গল্প করতে চাই, অনেক গল্প আর জমা রয়েছে এবং অনেক কিছু জানবার রয়েছে। তার আগে আমরা যতটুকু জানি সেটা একটু এই মুহূর্তে দর্শকদের জানাতে চাই। ইফতেখার আনোয়ার বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব, যিনি পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতকে দেশে প্রতিষ্ঠা ও জনপ্রিয় করার জন্য নিরলসভাবে কাজ করছেন। গ্রিসের রাজি কনজারভেটরি থেকে ক্লাসিক্যাল গিটার বিষয়ে ডিপ্লোমা এবং যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পর তিনি 2009 সালে দেশে ফিরে আসেন। 2010 সালে প্রতিষ্ঠা করেন ক্লাসিক্যাল মিউজিক একাডেমি বাংলাদেশ সিএমএ, যার মাধ্যমে নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের সঙ্গীত শিক্ষায় যুক্ত করেছেন। তিনি অ্যালায়েন্স প্রসেস দ্য ঢাকাতে ক্লাসিক্যাল গিটার কোর্স চালু করেছেন এবং ফ্লেমিং অ্যাকোস্টিক্স অর্কেস্ট্রা গঠন করে নানা সাংস্কৃতিক মঞ্চে পরিবেশনা করেছেন। শিক্ষক হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বহু শিক্ষার্থীকে ধ্রুপদী সঙ্গীত শিক্ষা দিয়েছেন। পরিবেশক হিসেবে তিনি শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, বিশ্ব সাহিত্য কেন্দ্র, গোয়েটে ইনস্টিটিউট সহ নানা প্রতিষ্ঠানে গিটার ও চ্যালো বাজিয়েছেন। তার সবচেয়ে বড় অবদান হলো বাংলা লোকসঙ্গীতকে পাশ্চাত্য নোটেশনে রূপান্তর করে ফোক মেলোডি অফ বাংলাদেশ সংকলন প্রকাশ, যেখানে 204টি গান সংরক্ষিত হয়েছে। আমরা এই গল্পগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো, তবে তার ছোটবেলায় ছিলাম সেখানটা আবার ফিরে যাচ্ছি। আপনার ছোটবেলায় ছিলাম এবং এই মুহূর্তে আসলে জানতে ইচ্ছে করছে, কম বেশি ছোটবেলায় আমরা স্বপ্ন দেখি সবাই। আপনার স্বপ্নটা কি ছিল এবং বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের আসলে আপনাকে নিয়ে কোনো স্বপ্ন দেখা ছিল কিনা, এই মিউজিককে ঘিরেই আসলে স্বপ্ন দেখেছিলেন কিনা? আমার মনে হয় না পার্টিকুলার কোনো স্বপ্ন আমার মধ্যে ছিল বা আমার প্যারেন্টসের মধ্যে ছিল। আমাকে খুব স্বাভাবিকভাবেই বড় হতে দেওয়া হয়েছে, এবং আমার যখন আমার ইচ্ছাটা প্রকাশ করলাম বাবা মার কাছে যে আমি কি নিয়ে আসলে পড়াশোনা করতে চাই, তো তখন আসলে আমাকে সেরকম বাধা বা বেগ পেতে হয়নি। এবং আপনি যতটুকু জানি টেবিল টেনিস খুব পছন্দ করেন এবং একটা সময় টেবিল টেনিস প্লেয়ারও হতে চেয়েছিলেন। জি, আমি ছোটবেলা থেকে আসলে অনেক কিছুই খেলতাম, ক্রিকেটও খেলতাম, ফুটবলই খেলতাম, কিন্তু একটা সময় ছিল যখন আমি দিনের বেশিরভাগ সময়ই পার করতাম টেবিল টেনিস খেলে, এবং আমার ইচ্ছাও ছিল যে আমি টেবিল টেনিস একটা বড় কিছু করে ফেলবো। তো অবস্থা অনেক সময় চেঞ্জ হয় এবং ডিসিশন নিতে হয় আমি আসলে ঠিক কি করব। সেটা কবে নেওয়া হলো? আমার এইচএসসি পড়াকালীন সময়, তখন আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। তো এখানেই হয়তো আমি আমার মিউজিক্যাল যেই চিন্তাভাবনা বা স্বপ্ন, সেই বিষয়টা বলতে পারবো। আচ্ছা, এমনি স্যার স্কুল কোথায় কেটেছে স্যার? আমি লিবিয়ায় ছিলাম ক্লাস 7 পর্যন্ত, তারপর আমি বাংলাদেশে চলে আসি। তো লিবিয়া একটা বাংলাদেশি কমিউনিটি স্কুল ছিল। স্যারের এই জায়গাটা যদি একটু লিবিয়া যাওয়ার ঘটনাটা জানতে চাই, হঠাৎ করে আসলে দেশ ছেড়ে দেশের বাইরে যাওয়ার গল্পটা কি ছিল? আমি ক্লাস 4 পর্যন্ত বাংলাদেশেই পড়েছি, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে। তারপরে আমার বাবার চাকরির সুবাদে আমরা লিবিয়ায় চলে যাই এবং ওখানে 3 বছর ছিলাম মিসরতায়। সেখানে একটা ছোট বাংলাদেশি কমিউনিটি ছিল। বাংলাদেশ থেকে অনেক ডক্টর, ইঞ্জিনিয়ার্স, টিচার্সরা তখন যেতেন, লিবিয়ান গভর্নমেন্ট রিক্রুট করতো। তো 3 বছর থাকার পর আমরা 1989 সালে বাংলাদেশে চলে আসি। তারপর আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে 1993 সালে এসএসসি কমপ্লিট করি। আচ্ছা, তারপরে কলেজ জীবন শুরু হয়। আমি 1996 সালে ঢাকা তেজগাঁ কলেজ থেকে এইচএসসি শেষ করি। স্কুল কলেজের জীবনগুলো আসলে আপনার কেমন ছিল? স্কুল কলেজ, বন্ধু বান্ধব, শিক্ষক, একটা পরিবেশ তো ছিল। জি, অবশ্যই ইন্টারেস্টিং, কিন্তু এখন এসে আমি ফিল করি যে স্কুলে আসলে বাইরে যেটা দেখেছি, যেহেতু আমি এখন আমার ক্যারিয়ারই মিউজিক নিয়ে, মানে মিউজিকের ব্যাপারটা খুবই নেগলেক্টেড বা অ্যাবসেন্ট আছে, যেটা রিভাইজড হওয়ার সুযোগ আছে বা ইনক্লুডেড হওয়ার সুযোগ আছে,
তাতে করে মানসিক প্রবৃত্তি যেগুলো বলা হয় বা আরো সৃজনশীল চিন্তা করার যেই ধারাটা গড়ে ওঠার কথা, সেটা আমার মনে হয় গড়ে উঠবে আরো সহজে, যেটা আমাদের সময় অ্যাবসেন্ট ছিল। এই যে মিউজিকের প্রতি আপনার ভালোবাসা এবং পরবর্তী জীবনে আপনি এখন পর্যন্ত সঙ্গীত নিয়ে আছেন, বিভিন্ন কাজ করে যাচ্ছেন একেবারে নীরবে নিভৃতে, এই যে মিউজিকের প্রতি আপনার ভালোবাসা, এটা আসলে কিভাবে গড়ে উঠেছিল? নিশ্চয়ই অনেক গান শুনতেন, বা বিষয়টা আসলে কেমন ছিল একটু শুনি। যে একটা সময় তো গান প্রচুর শুনতাম, তো তখন আসলে ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল গিটার কি তখন আমি জানি না। এটা 1995 সালের ঘটনা। আমি সে সময় কিছুটা অসুস্থ ছিলাম, তো টেলিভিশনে হঠাৎ দেখলাম যে জেসন ভিও নামে একজন ক্লাসিক্যাল গিটারিস্ট পারফর্ম করছেন, বিটিভি ওই ভিডিওটা ধারণ করেছিল। তো দেখার পরে আমার কাছে মনে হলো আসলে আমি গিটারে যা শিখেছি বা যা বাজাচ্ছি সেটার থেকে সেই পারফরমেন্সটা যথেষ্ট আলাদা, এবং আমি আসলে মনে মনে যা করতে চাচ্ছি সেই পারফরমেন্সে আমি সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি, যদিও আমি জানি না কিভাবে এত টেকনিক্যাল জিনিসপত্র বাজাতে হয়। তারপর আমি আস্তে আস্তে চিন্তা করা শুরু করলাম, তো আমি যদি ওই পর্যায়ে যেতে চাই আসলে আমাকে কি করতে হবে, এবং সেখান থেকে আসলে স্ট্রাগল শুরু। এমনি গিটার কি আগে মানে শেখা হয়েছে কোথায়? শেখা বলতে বন্ধু বান্ধবের সাথে প্র্যাকটিস করা বা বাজানো আউট অফ ফান। মানে হঠাৎ গিটারই কেন, যে ওই সময়টা ট্রেন্ড শুরু হয়ে গেছে যে সবাই গিটার একটা শেখা শুরু করছে, তার জন্যই কি, নাকি আপনার আলাদা করে এটার প্রতি কোনো ফ্যাসিনেশন ছিল? গিটার তো তখন একটা ট্রেন্ডও ছিল, এখনো আছে। তো যেহেতু হয়তো সেটা প্র্যাকটিস করতে সহজ, সেই চিন্তা থেকেই আমি জানি না স্যার এটা সহজ কিনা, কারণ আমি অনেকবার চেষ্টা করেছি, তারপরও পুরোপুরিভাবে শেষ করতে পারিনি। তখনকার সময় তো ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয়তা তুমুল ছিল, সেটা কি আসলে খুব বেশি প্রভাবিত করেছিল? প্রভাবিত অবশ্যই করেছিল। আসলে ব্যান্ড সঙ্গীত শোনার মাধ্যমেই আমার এই সঙ্গীত জগতে প্রবেশ বলা যায়। আচ্ছা। তো যদিও ব্যান্ড সঙ্গীত শুনতে শুনতে আমার বড় হওয়া, আমি সেই ধরনের গানের সাথেই কিভাবে গিটার বাজাতে হয় সেগুলো প্র্যাকটিস করা নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু সেই জেসন ভিও বা আমেরিকা থেকে যেই গিটারিস্ট এসেছিলেন, ওনার পারফরমেন্সটাই আসলে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মনে হয় যে গিটার আমি যেভাবে এতদিন বাজাচ্ছিলাম, আমি এর থেকে কিছুটা ডিফারেন্ট জিনিস দেখছি, আমি আসলে সেই জিনিসটাই আমার নিজের মধ্যে ধারণ করতে চাই। তখন আপনি কিসে পড়েন? তখন আমি এইচএসসি-তে স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। তার পারফরমেন্স দেখেছেন বলতে কোথায় দেখেছিলেন পারফরমেন্স? 1995 সালে আমেরিকান ক্লাসিক্যাল গিটারিস্ট জেসন ভিও বাংলাদেশে আসেন আর্টিস্টিক অ্যাম্বাসেডর হিসেবে। সেই সময় আর্টিস্টিক অ্যাম্বাসেডর একটা প্রোগ্রাম চালু ছিল। কিভাবে আসলে শুরু করলেন যে একটা নতুন ভাবে আসলে শিখে গিটার বাজাতে চাইছিলেন? কি পরিকল্পনা ছিল তখন, কি করলেন? আচ্ছা, তো আমি তখন আশেপাশে খোঁজ নেওয়া শুরু করলাম যে এরকম গিটার আমি কোত্থেকে বাজানো শিখবো। আচ্ছা। এবং আসলে ক্লাসিক্যাল গিটার, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল গিটার, তো আশেপাশে আসলে কাউকে পেলাম না, এবং একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারলাম যে এটা আসলে দেশের বাইরে থেকে আসলে শেখা ছাড়া আমার বিকল্প নেই। এবং এটাও জানতে পারলাম যে জেসন ভিও আমেরিকান কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন মিউজিকের উপরে। তো তখন প্রথম আমার ধারণা আসলো যে আচ্ছা, এই জিনিসটা ইউনিভার্সিটি লেভেলে নিশ্চয়ই পড়ে। তো ইউসিস বাংলাদেশে তখন মতিঝিলে অফিস ছিল, সেখানে গিয়ে আমি বেশ কিছু ইউনিভার্সিটির ঠিকানা কালেক্ট করলাম। তখন ইন্টারনেটও নতুন এসছে, ফ্যাক্স ছিল, ফ্যাক্সের প্রচলন ছিল, এবং আমি বেশ কিছু জায়গার ফ্যাক্স নাম্বার নিয়ে সবাইকে ফ্যাক্স করা শুরু করলাম যে আমি তোমাদের ইউনিভার্সিটিতে মিউজিক পড়তে চাই, আমাকে কি করতে হবে। আচ্ছা। তো সবার প্রথমে যাদের থেকে রিপ্লাই পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, যেখানে আমি আমার মাস্টার্স অবধি পার করেছি। তো তারা আমাকে জানায় যে, তাও সাথে সাথে জানেনি, 1 মাস দেরিতে আমি জানতে পারলাম যে আমার মেসেজ ওখানকার যিনি গিটার টিচার, মানে আমার গিটার টিচার ফ্র্যাঙ্ক কোন্স, ওনার কাছে পাঠানো হয়েছে এবং উনি আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা।
তো তার কিছুদিন পর থেকে ওনার সাথে আমার যোগাযোগের শুরু। বাহ, তখন কি কলেজ পর্যায়ে থেকে যোগাযোগ করা শুরু করলে? তখন কলেজে পড়তেন আপনি? কলেজে পড়তাম। তারপরে তারপরে ফ্র্যাঙ্ক কুন্স আমাকে লিখলেন যে তুমি গিটারে স্টাডি করতে ইন্টারেস্টেড, তো তুমি আসলে গিটার কি জানো, কতটুকু জানো? তা আমি তাকে বলার চেষ্টা করলাম আমি কি জানি, এবং আমার প্রশ্নগুলো হয়তো তখনকার জন্য খুবই ইম্যাচিউর ছিল, এবং উনি হয়তো বুঝে ফেলেছিলেন যে আমার যোগ্যতা কতটুকু। উনি আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন যে আমার আসলে কি করা উচিত, এবং আমার বারবারই মনে হতে থাকলো যে আমি হয়তো অনেক কিছু জানি, আমাকে কেন একটা সুযোগ দেওয়া হচ্ছে না। তো এখন আসলে বুঝি যে এই লাইনটা খুব ডিফিকাল্ট ইন দ্য সেন্স যে অনেক প্র্যাকটিসের বিষয় থাকে, অনেক কিছু জানার বিষয় থাকে, এবং আরও বেশি জানার বিষয় থাকে একটা জায়গায় যেখানে টিচারের খুবই অভাব বা ম্যাটেরিয়ালের অভাব। আমি যে সময়টার কথা বলছি সেটা হচ্ছে 1995 সাল, ইন্টারনেট ছিল না, কিছু ছিল না। তো আমার টিচার ফ্র্যাঙ্ক কুন্স আমার অ্যাড্রেস নিয়ে আমাকে কিছু ম্যাটেরিয়াল শেয়ার করলেন কিভাবে আমার টেকনিক ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, তো আমি ম্যাটেরিয়ালগুলো যখন হাতে পেলাম বুঝলাম যে আমার কাছে যে গিটারটা আসলে আছে সেটাও ক্লাসিক্যাল গিটার না, কাজে আমাকে একটা ক্লাসিক্যাল গিটার জোগাড় করতে হবে। এবং বাংলাদেশে তখন ক্লাসিক্যাল গিটার কিন্তু দোকানে পাওয়া যায় না একেবারেই। আচ্ছা, আমি খোঁজ খবর রাখা শুরু করলাম যে ক্লাসিক্যাল গিটার আমি কিভাবে কিনতে পারি। 6 মাস পরে আমি একটা অ্যাড দেখলাম কোনো একটা মিউজিক শপে যে কেউ একজন গিটার বিক্রি করবে, যে বাইরে থেকে নিয়ে এসছে। তো সেভাবে আমি আমার প্রথম গিটারটা কালেক্ট করি, কিনে নেই সেটা। স্যার এমনিতে একটু জানতে ইচ্ছা করছে যে ক্লাসিক্যাল গিটারের আলাদা বৈশিষ্ট্যটা কি? নর্মালি আমরা যে গিটারগুলো দেখি অ্যাকোস্টিক গিটারই আমরা হয়তো বলি, তো সেটা কি আলাদা? ক্লাসিক্যাল গিটারে কি ধরনের বৈশিষ্ট্য থাকে? ক্লাসিক্যাল গিটার কিন্তু অবশ্যই অ্যাকোস্টিক গিটারই, কারণ এখানে প্রাইমারিলি কোনো অ্যাম্পলিফিকেশন ইউজ করা হচ্ছে না, এবং অ্যাম্পলিফিকেশন ইউজ করা হচ্ছে না মানে সেটা অ্যাকোস্টিক গিটার। তো এই গিটারের সাথে স্টিল স্ট্রিং গিটার যেগুলো আছে সেগুলোর প্রধান পার্থক্য হচ্ছে এটার বডি শেপটা আলাদা, এটার স্ট্রিংগুলো নাইলনের, এবং এখানে শুধু গানের সাথে যেরকম আমরা কর্ড স্ট্রাম করতে শুনি তার বাইরেও আরো আসলে অনেক কিছু করা হয়, যেরকম অনেক সুন্দর সুন্দর মিউজিক বাজাতে শেখানো হয়, যেটা আমাদের প্রধান কাজ, অর্থাৎ মিউজিক বাজানো এবং সেটা শুনে সবাই উপভোগ করে। আচ্ছা, এমনিতে হাওয়াইন গিটার একটা ছিল, সেটা এখন খুব প্রচলনটা কম দেখা যায়। একটা সময় ওটা সবাই শিখতো, বা আমি খুব ওটার শেখার জায়গাটা নিয়ে দেখেছি। এটা কি আপনি দেখেছেন বা আপনার জায়গা থেকে অভিজ্ঞতা কি আছে? আমি দেখেছি, আমি ছোটবেলায় কয়েকবার শিশু একাডেমিতেও যেতাম, বেড়াতে যেতাম, ওখানে দেখতাম যে হাওয়াইন গিটার কন্টেস্ট হচ্ছে, আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ কেউ বাজাতো। এখন গিটারটার কতখানি প্রচলন আছে আমি জানি না, আমি কিছুটা জানি কিভাবে বাজাতে হয়। হাতে একটা স্লাইড বার থাকে, সেটা দিয়ে স্লাইড করে করে বাজাতে হয়। সো আপনি ক্লাসিক্যাল গিটার ম্যানেজ করে ফেলেন এবং প্র্যাকটিসও শুরু করলেন, তারপর কি হলো? জি, প্র্যাকটিস শুরু করলাম, এবং আমার মধ্যে তখন খুবই দৃঢ় বিশ্বাস যে আমি হয়তো সব ঠিকঠাকই করছি। আচ্ছা আচ্ছা। এবং আমার বিশ্বাস ভাঙলো যখন নাকি আমি আমার টিচারের কমেন্ট পড়া শুরু করলাম, এবং খুবই উনি নাইসলি আমাকে বোঝানো শুরু করলেন যে আমি কি কি রং করছি। আপনি কিভাবে আপনার পারফরমেন্স আসলে ওনাকে পাঠাতেন, বা উনি বুঝতো যে ব্যাপারটা আসলে, এই যোগাযোগটা আসলে কিভাবে হয়েছিল? মানে আপনি আপনার যে কাজ এটা আসলে কিভাবে তাকে শোনাচ্ছেন? বা জি, যখন নাকি আমি ধরে নিলাম যে এখন আমার ইউনিভার্সিটি লেভেলে অ্যাডমিশনের সময় হয়ে গেছে, আমি আমার টিচারকে বললাম যে এখন আমি কি করব। সে বলল যে তুমি আমাকে একটা ভিডিও রেকর্ডিং অডিশন হিসাবে পাঠাতে পারো, সেটা দেখে আমরা ডিসিশন নিব যে তুমি আদৌ ইউনিভার্সিটি লেভেলে যোগ্য কিনা। তো আমি 8-9টা মিউজিক বাজিয়ে একটা রেকর্ডিং করে ফেললাম। আচ্ছা, এবং সেটা পাঠিয়ে দিলাম আমার টিচারের কাছে, এবং তখন ছবি তুললাম যে আমার পজিশন, না আমেরিকাতে, আমার সিটিং পজিশন বা কিভাবে গিটার ধরে আছি সেগুলোর ছবিও আলাদা করে তুলে পাঠালাম। এবং প্রথম যে মন্তব্য ওনার কাছ থেকে আমি ইমেইলে পেলাম সেটা হচ্ছে যে আমাকে অনেক কিছুই কারেক্ট করতে হবে। আচ্ছা,
এবং সেগুলো আসলে একজন টিচারের সাথে যদি আমি না থাকি, দক্ষ টিচারের সাথে, সেগুলো কারেক্ট করা আমার জন্য ডিফিকাল্ট হবে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম তো এখন কি করা যেতে পারে। তারপর বেশ কিছুদিন ওনার সাথে যোগাযোগ হয়নি। উনি হয়তো চিন্তা করছিলেন কি করতে হবে। তারপর উনি আমাকে জানালেন যে আমি যদি চাই একজন গ্রিক গিটারিস্ট আমাকে গ্রিসে যাওয়ার জন্য হেল্প করতে পারেন, এবং উনি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড যাতে আমি গ্রিসে গিয়ে ওনার সাথে ক্লাসিক্যাল গিটার শিখতে পারি। তখন আমিও উৎসাহ দেখালাম, আমি জিজ্ঞেস করলাম উনি কে, এবং আমার আমেরিকান টিচার আমাকে বললেন যে উনি এলেনা পাপান্দ্রিউ, উনি গ্রিসের এথেন্সে থাকেন। তো এলেনা পাপান্দ্রিউ ওই সময় আমেরিকাতে ওনার কনসার্ট করছিলেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতেই। উনি গ্রিসে ফিরে যাওয়ার পরে ওনার সাথে আমার যোগাযোগ শুরু হয়, এবং আমি 1998 সালে গ্রিসে যাই আর কি। এই যে গ্রিসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, গিটার শিখবেন, আপনি এমনিতেই বলছিলেন যে ছোটবেলা থেকেই পরিবারের কোনো চাপ ছিল না, বাট আপনার পরিবার আসলে এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখেছে? মানে তারা তো একেবারেই বলা যায় নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন আপনাকে ছাড়া, সন্তান অনেক দূরে যাচ্ছে পড়াশোনা করবার জন্য, কেমন ছিল বিষয়টা? জি, তখন মানে অনেক স্টুডেন্টই কিন্তু বাংলাদেশের বাইরে পড়তে যেত, তখনও যেত, এখনো যায়, কিন্তু গ্রিসে আসলে আমাদের সেরকম পরিচিত কেউ ছিল না। তো এই ব্যাপারটা আমার নিজের কাছেও একটু অদ্ভুত ছিল, আমার ধারণা আমার পরিবারের কাছেও অদ্ভুত ছিল। যোগাযোগের মাধ্যম একটা সমস্যা হয়ে দাঁড়াবে বুঝতে পারছিলাম। তো আমি ওখানে যাওয়ার পরে খুব যে বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পেরেছি তা না। 3 বছর মোটামুটি খুব কম যোগাযোগ করে আমাকে দিন পার করতে হয়েছে। গ্রিসে যাওয়ার পরের অভিজ্ঞতা আপনার জন্য কেমন ছিল? একদম বাবা মাকে ছেড়ে প্রথম দেশের বাইরে যাওয়া, তার আগেও যাওয়া হয়েছে সেটা ছোটবেলায় বাবা মা সহ, কিন্তু এটা একদমই একা, কেমন অভিজ্ঞতা ছিল? জি, আমি যখন এয়ারপোর্টে ল্যান্ড করলাম এথেন্সে, তখন থেকেই আসলে হোম সিক ফিল করা শুরু করলাম। কতক্ষণে বাংলাদেশে আবার ফেরত চলে যাওয়া যায়। তারপর আবার বাস্তবতা মেনে নিতে হয় সবাইকেই, কারণ ওখান থেকে ফিরে আসার তখন তো আর সম্ভব না। আর শেখার জায়গাটা কেমন হলো, যে কারণে আসলে গেলেন গ্রিসে, কেমন শিখলেন, বা নতুন কি মনে হচ্ছিল যে এই জায়গাটা নিয়ে ভবিষ্যৎ আপনি কি দেখছিলেন? আচ্ছা, তো গ্রিসে যখন যাই তখন আমি জানতে পারলাম যে আমাকে 13 বছর গিটার শিখতে হবে। আচ্ছা, কারণ এটাই ন্যাচারাল প্রসেস, অর্থাৎ আমরা স্কুল লেভেল থেকে যেরকম ভাবে আগাই 12-13 বছর পর্যন্ত কলেজে, বাইরে কিন্তু মিউজিকটাকে এইভাবেই দেখা হয়। তো তখন আমার মনে কিছু সংশয় তৈরি হয় যে আমি যদি এত সময় গ্রিসেই থাকি, আমি ইউনিভার্সিটি লেভেল কি আদৌ শুরু করতে পারবো? এরপরে একটা সময় আমাকে আমার পারফরমেন্স দেখে বা আমার সাথে কথা বলে আমার গ্রিক টিচাররা সিদ্ধান্ত নেন যে আমি 3 বছর যদি পরিশ্রম করি তাহলে হয়তো ডিপ্লোমা শেষ করতে পারবো। আচ্ছা, তো সেখান থেকে আমার গ্রিসে পড়াশোনা শুরু, এবং আমি 3 বছর পরে ডিপ্লোমাটা অর্জন করি। এটা কোন প্রতিষ্ঠান ছিল? এটা অডিও রাজি। আচ্ছা, অডিও মানে কনজারভেটরি, যেখানে শুধু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা ভয়েস লেসন দেওয়া হয়। এটা এথেন্স থেকে 40 মিনিটস দূরে একটা প্রাইভেট কনজারভেটরি। আমরা আপনার গ্রিসে থাকার 3 বছরের অভিজ্ঞতা শুনছিলাম। একটা ছিল পড়াশোনার অভিজ্ঞতা, যে আপনি মিউজিকটা আসলে 3 বছর একটা ডিপ্লোমা কোর্স করলেন, কিন্তু আরেকটা হলো একটা নতুন জায়গায় নানান রকম অভিজ্ঞতা। একটা হতে পারে ভাষাগত, আসলে সেখানকার ভাষা আপনি আসলে শিখে গিয়েছিলেন কিনা, সেখানকার খাবার, সেখানকার মানুষ, কালচার, সব কিছু মিলিয়ে সেইটা আসলে কতটুকু কেমন অভিজ্ঞতা ছিল? এটা অবশ্যই খুবই ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কি সেটা আসলে গ্রিসে যাওয়ার পরেই টের পেলাম। বাংলাদেশ থেকে যখন কেউ ইংল্যান্ড বা আমেরিকায় যায়, ইংলিশ শিখে যায়, বিষয়টা একরকম, কিন্তু আমার বাংলাদেশ থেকে গ্রিক শিখে যাওয়ার যেহেতু অভিজ্ঞতা ছিল না, ওখানে প্রতিটা স্টেপে আসলে আমাকে প্রবলেম ফেস করতে হয়েছে। দোকানে বা আমি যেখানে থাকতাম আমার রুমমেটসদের সাথে,
আমি একটা গ্রিক হোস্টেলে থাকতাম। হোস্টেলটা একটা ক্যাথলিক চার্চের আন্ডারে ছিল। আচ্ছা। তো সেখানে সব গ্রিক স্টুডেন্টরাই আসতো বিভিন্ন আইল্যান্ড থেকে। তো তাদের সাথে খুব ইজিলি আমি কমিউনিকেট করতে পারতাম না। এবং যারা ইউরোপে থাকেন তারা হয়তো এই জিনিসটা ফিল করেন যে তারা ইংলিশ জানলেও কিন্তু এনকারেজ করে যে ফরেনার্সরা যাতে তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে। তো এটা যেহেতু মিউজিক প্রোগ্রাম ছিল, আমার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য যেরকম ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি থাকে, আমার ক্ষেত্রে বিষয়টা সেরকম ছিল না। তো আমি সেই ক্ষেত্রে শুধু শুনে শুনেই কিছুটা ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করলাম, কিন্তু সেই শেখাটা যে খুব স্ট্রং ছিল তা না, কিন্তু আমি 3 বছর চালিয়ে নিতে পেরেছি যেটুক গ্রিক জানতাম। আর খাবার দাবার সমস্যা হতো না? গ্রিক খাবারে আমি খুব বেশি ইউজ টু হতে পারিনি, খুব যে চেষ্টা করেছি তা না। আমি বাংলাদেশে থাকতে কোনো রকম রান্না করতে জানতাম না। তো আমি গ্রিসে 6 মাস থাকার পরে, অ্যাকচুয়ালি 6 মাসে কি হয়েছে একটু হয়তো বলা দরকার। আমি 6 মাস আমার ওখানে কিছু বাংলাদেশি ফ্রেন্ডস তৈরি হয়, তো আমি তাদের সাথে আমার খাবার শেয়ার করতাম। অর্থাৎ আমাকে প্রথম 6 মাস কোনো রান্না করতে হয়নি। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজে রান্না করব। কি রান্না করেছিলাম সেই ব্যাপারটা যেতে যাচ্ছি না, বাট আমি যারা রান্না করেছিলাম স্যাটিসফাইড ছিলাম। তারপর ওখানে 3 বছর পড়াশোনা করলেন, এরপর কি অ্যারিজোনা ইউনিভার্সিটিতে আপনি গেলেন? আমি 3 বছরের শেষের দিকে আমি যখন আমার টিচারও বললো এবং আমিও ফিল করলাম যে আমি হয়তো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার্ড, আমি তখন আবার একটা অডিশন রেকর্ডিং পাঠিয়ে দিলাম আমার আমেরিকান টিচারের কাছে। আচ্ছা। এবং তখন TOEFL এক্সামের জন্য প্রিপারেশন নিলাম নিজে নিজেই। তারপরে সেখান থেকে অ্যাডমিশন হয়ে গেল। অর্থাৎ আমি 2001 সালে বাংলাদেশে যখন ফিরে আসি তখন আমি অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছি। আচ্ছা। তারপর আমি এর মাঝে কি আপনি বাংলাদেশে আবার ফিরেছেন গ্রিক থেকে? আমি গ্রিস থেকে একবার এসেছিলাম। আচ্ছা। 1997 সালে। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে ফিরে এসে আবার আসলে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি, তাই কি? জি, প্রস্তুতি নিয়েছিলাম। তখন কিন্তু আমাকে একটা ভালো স্কলারশিপও দিয়েছিল এবং আমি ভিসার জন্য অ্যাপ্লাই করলাম এবং আমাকে 2বার ভিসা রিফিউজ করে দিল। আচ্ছা আচ্ছা। তো আমি খুব আপসেট ছিলাম যে কি ব্যাপার, মানে আমি এত বড় একটা সুযোগ হারাতে যাচ্ছি এত কাঠখড় পুরানোর পরে। তো সেই সময় খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। যখন আমি প্রায় হাল ছেড়ে দিয়েছি যে আমাকে আসলে অন্য কিছু চিন্তা করতে হবে, যাওয়া হচ্ছে না, আমেরিকান এমবাসির একটা বিষয় ছিল যে কেউ যদি চাইতো বাই পোস্ট একটা অ্যাপ্লিকেশন পাঠানোর সিস্টেম ছিল, এখন আছে নাকি জানি না। তো সেইখানে আমি আবার থার্ড টাইম এবং শেষবারের জন্য একটা চিঠি লিখি, সব ডকুমেন্টস আবার নতুন করে দিয়ে, এবং অপেক্ষা করতে থাকি। তো কিছুদিন পরে আমাকে আমেরিকান এমবাসির চিফ কনসুলেট ফোন করেন। আচ্ছা। এবং উনি আসলে ওই সময় বাংলাদেশের রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছেন এবং উনি আমাকে বলেন যে এমবাসি যা করেছে সেটা ভুল করেছে এবং তোমাকে ভিসা দেয়া হবে, তুমি আমার সাথে দেখা করো। আচ্ছা, বাহ, চমৎকার। তো তারপর ওনার সাথে খুবই ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এবং আমি এমবাসিতে যাই ওনার সাথে দেখা করতে, ওনার বাসাতেও যাই। তো তার কিছুদিন পরে টুইন টাওয়ারের ঘটনা ঘটে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, 9/11। তখন আমি আবার চিন্তিত হয়ে যাই যে এত বড় একটা ঘটনা ঘটলো, এখন কি হতে যাচ্ছে, আবার হয়তো একটা বড় প্রতিবন্ধকতার সম্মুখীন হব। তো আমি সেই কনসুলেটকে আবার জিজ্ঞেস করলাম যে এই যে ঘটনাটা ঘটলো, তো কিছুদিন পরে তো আসলে আমার যাওয়ার বিষয়। উনি বললেন যে অসুবিধা নেই, তুমি যাচ্ছ। তো আমাকে আবার নতুন করে I-20 বা অ্যাডমিশন যেই প্রসেসটা কমপ্লিট করে নতুন করে I-20 নিয়ে আসতে হয়েছিল
এবং আমার মনে আছে যে ঠিক ওই সময় শুধু 3 জনকে ভিসা দেওয়া হয়েছিল, আমি তার মধ্যে একজন ছিলাম। আচ্ছা, এটা 2001 সালের ঘটনা। সো ইউএসএ তে কত বছর থাকা হলো এই পড়াশোনার জন্য? ওখানে 6 বছর, আন্ডারগ্রেড 4 বছর এবং মাস্টার্সের 2 বছর। কেমন অভিজ্ঞতা ছিল ওখানে? ওইখানে গ্রিসের থেকে খুবই ডিফারেন্ট অভিজ্ঞতা। আমি ডর্মে ছিলাম না, আমি বাংলাদেশি রুমমেটসদের সাথে ছিলাম। তো আমেরিকার ব্যাপারটা অনেকটাই আলাদা, কারণ গ্রিসে আসলে আমি কোন লিভিং এর জন্য কোনো কাজ করতাম না। আমার কাছে যে সেভিংস ছিল বা আমাকে বাসা থেকে যা দেওয়া হচ্ছিল সেটা দিয়ে আমি ছিলাম। কিন্তু আমেরিকায় গিয়ে যদিও স্কলারশিপ ছিল, তারপরে লিভিং এক্সপেন্স অনেক হাই, এখন হয়তো আরো হাই। একটা সময় গিয়ে ফিল করলাম যে আসলে আমাকে কাজ শুরু করতে হবে, নাহলে টিকে থাকাও ডিফিকাল্ট। মিউজিকের জন্য প্র্যাকটিস, নিজের সব কিছু করা, তো সারাদিন আসলে চলে যেত এসব করতেই। এটা আপনি তো বুঝতে পারছি যে আপনি মিউজিককে ভালোবেসে ফেলেছেন তখন থেকেই, কারণ মিউজিক নিয়ে আসলে সেই সময়টায় এখন অনেক পরিবর্তন হয়েছে, এখন অনেকেই মিউজিক নিয়ে পড়াশোনা করছে, এটা নিয়ে ভাবছে, কিন্তু আপনার সময়টায় আপনি দেশে না দেশের বাইরে গিয়ে এই বিষয়ে পড়াশোনা করেছেন, তাও একটা লম্বা সময়, ডিপ্লোমা 3 বছর এবং এখানে 6 বছর। এবং এটাও লক্ষণীয় আপনি সবসময় আপনি আপনার শিক্ষকদের সাথে যোগাযোগটা রেখেছেন। আপনার আসলে কি মনে হয়েছিল যে আসলে এই মিউজিক নিয়ে আমি আগাবো, এটাই আমার একটা ফিউচার হয়ে দাঁড়াচ্ছে? আগাবো অবশ্যই, এই ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, কিন্তু এটা ফিউচার হয়ে দাঁড়াচ্ছে নাকি সেটা তখনও ভেবে উঠিনি। তো আমি মাস্টার্স চলাকালীন সময়ে ঠিক করে ফেললাম যে বাংলাদেশে আবার চলে আসব, এবং চলে এসে এখানে আসলে কিছু করার চেষ্টা করব। মাস্টার্সের পরে যখন বাংলাদেশে আসলাম, হঠাৎ একদিন আলিয়াস ফ্রান্সিসে গেলাম এবং ওখানকার ডিরেক্টরের সাথে যোগাযোগ হলো। আমি সেখানে একটা চিঠি দিয়ে আসলাম যে আমি এখানে একটা ক্লাস শুরু করতে চাই। এবং আলিয়াস ফ্রান্সিসের বিষয়টা হচ্ছে যে এখানে যার ক্রিয়েটিভিটি যেরকম তাকে সেভাবে মূল্যায়ন করা হয়, এবং সোসাইটি বা কমিউনিটির সাথে তার সেরকম সম্পর্ক গড়ে ওঠে। তো প্রথমে আমার খুব বেশি স্টুডেন্টস ছিল না, কিন্তু এরপর থেকে আস্তে আস্তে স্টুডেন্টস বাড়তে লাগলো, এবং ওখানে এখন প্রচুর স্টুডেন্টস। আপনার সময়টা আসলে পরে কি শেখানো শুরু করলেন, তখনই কি আসলে এই সিএম এর প্রতিষ্ঠা, নাকি তারও পরে? 2009 থেকে আমি আলিয়াস ফ্রান্সিসে ক্লাস নিচ্ছি, আবার একই সাথে 2010 সালে আমি সিএমএ ক্লাসিক্যাল মিউজিক একাডেমি প্রতিষ্ঠা করি। কারণ আলিয়াস ফ্রান্সিসে থাকা অবস্থায় আসলে অনেক কিছু করা সম্ভব ছিল না, যেটা আমি আসলে প্রাইভেটলি করার চেষ্টা করেছিলাম, আরো মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেশনে গিয়ে বাংলাদেশে একটা কিছু। স্টুডেন্ট কেমন ছিল স্যার সেই সময়টায় আলিয়াস ফ্রান্সিসে বা আপনার প্রাইভেট প্রতিষ্ঠানেও? স্টুডেন্ট তখন স্টুডেন্ট মানে আমি ওভারঅল আসলে ওই সময়টা বুঝতে চাচ্ছি যে মানুষজন এই গিটারের প্রতি আসলে কতটুকু আগ্রহী ছিল সেই সময়টায়। যখন একদম শুরু করি তখন 3-4 জন স্টুডেন্ট, আস্তে আস্তে আমি জাস্ট এক্সাম্পল দিব, যেরকম আমি যে এখন ক্লাস নিচ্ছি এখন আমার 63 জন স্টুডেন্ট। আচ্ছা, চমৎকার। এবং এখানে আরেকটা বই আমরা দেখতে পাচ্ছি। একদমই তাই, এবং স্যারের অনেক গবেষণারই আসলে ফসল এই বইটি। আমরা একটু দেখি বইটি। এটা হচ্ছে ফোক মেলোডি অফ বাংলাদেশ, বাংলাদেশের যে ফোক গানগুলো রয়েছে সেগুলোরই নোটের একটা সংকলন। এটা কবে থেকে স্যার এটার কাজ শুরু করলেন আপনি? এটা 2010 থেকে প্র্যাকটিক্যালি এটার কাজটা শুরু করি। আচ্ছা, কিন্তু এটা চিন্তাটা করা হয়েছিল হয়তো আরো আগের থেকে, আমেরিকায় অধ্যয়নরত অবস্থায়। আচ্ছা, কারণ হচ্ছে ওখানে যদিও আমি ক্লাসিক্যাল গিটার স্টাডি করছিলাম, কিন্তু ওখানে আরো অনেক রকম সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়। ইভেন একটা ক্লাস ছিল যে শুধু ইন্ডিয়ান মিউজিকের উপরে। ইন্ডিয়ান মিউজিকের মধ্যে আবার একটা পার্ট হচ্ছে বাউল মিউজিক, যেখানে বাউল ঘরানার কিছু ধারণা দেওয়া হয়। তো তখন আমি মনে করলাম যে কেউ যদি আসলেই বাংলাদেশের লোকগীতি নিয়ে স্টাডি করতে চায়,
কোনো থিসিস পেপার লিখতে চায় বা কোনো পারফরমেন্স করতে চায়, সেটা কিন্তু খুব সহজ না। সহজ কারণ আমাদের জন্য ইংলিশ শেখা যত সহজ বা অন্য ল্যাঙ্গুয়েজ শেখা, বাইরের লোকজনের জন্য কি সেই বাংলা ল্যাঙ্গুয়েজ শেখাটা অত সহজ হবে? তারা কিভাবে আসলে কমিউনিকেট করবে বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে বা বাংলা গানের সাথে? তো সেখান থেকে আমার মাথায় চিন্তাটা আসে। তখনও কিন্তু আমি লোকগীতির প্রতি যে খুব ফ্যাসিনেটেড তা না, বাংলাদেশে ফিরে আসার পরে আমি লোকগীতি শুনতে শুরু করি এবং 2010 সাল থেকে আমার লোকগীতি একই সাথে শোনা, কালেক্ট করা বা ফোক মিউজিশিয়ানদের সাথে ওঠা বসা শুরু। ফরিদা আপা বা আরিফ দেওয়ান ভাই কেরানীগঞ্জের, বা শামারিন দেওয়ান ভাই হাসান রাজার প্রপুত্র, প্রচুর মানুষ কিন্তু এই বইয়ের সাথে কাজ করেছেন। চমৎকার। একটা লম্বা সময় তাহলে এটা কাজ করতে হয়েছে। জি, 1 দশক লেগে গেছে। কত সালে প্রকাশিত হয়েছে স্যার এটা? এটা গত বছর, মানে 2024-এর অক্টোবরে। 2010 থেকে 2024 আমরা এই বইটা হাতে পেয়েছি। এবং এখানে নোটগুলো সবই তো ইংরেজিতে, মানে যে কেউ তো আসলে এটা নিয়ে কাজ করতে পারবে। নোটেশন তো আসলে ইন্টারন্যাশনাল একটা বিষয়, International, কিন্তু হ্যাঁ। এখানে সিঙ্গারদের জন্য সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে এখানে ফোনেটিক্স ইউজ করা হয়েছে। অর্থাৎ যে কোনো ভাষাভাষীর মানুষই কিন্তু এখানে যে গাইডলাইন আছে সেটা যদি ফলো করে, তাদের মোটামুটি একইভাবেই সেই বাংলা উচ্চারণগুলো করতে পারার কথা। তো তখন আপনি আসলে যেটা বলছিলাম, এটা তখন থেকে শুরু করে এখন অবধি কাজ করছেন, কিন্তু বাংলাদেশে ফিরে আসলে শিক্ষক হিসেবে আসলে জার্নি শুরু হয়ে গেছে। প্রাইভেট একটি ক্লাস করছিলেন সিএমএতে, সেখানে শেখাচ্ছিলেন, আর পাশাপাশি কোথায় করা হচ্ছিল, বা তখনকার আসলে বাংলাদেশে এই মিউজিক নিয়ে মানুষের চিন্তা ভাবনা সবকিছু মিলিয়ে কেমন দেখছিলেন? তখন থেকে দেখলাম যে অনেক আগ্রহী প্যারেন্টস, স্টুডেন্টস আছেন, কিন্তু একটা প্রতিবন্ধকতা সবসময় ফেস করেছি, সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য আসলে যত সময় থাকা উচিত স্টুডেন্টসদের মধ্যে, সেই সময়টা আসলে সবার কাছে থাকে না। সবাই পড়ালেখা নিয়ে অনেক প্রেশারে থাকে, বাইরে আবার দেখেছি যে এত প্রেশার নাই। তো এখানে একটা ডিফারেন্ট বিষয় আমি খেয়াল করলাম যে পড়াশোনার জন্য যেই সময়টা দেওয়ার কথা, হয়তো সেই সময় বাঁচিয়েও অনেক সময় দেওয়া যায় প্র্যাকটিসের জন্য, কিন্তু সেই সময়টাও সবার কাছে থাকে না। তো সেটা থাকলে অবশ্যই আরো অনেক পারফরমেন্স আমরা শুনতে পেতাম। আসলে এই বইটি আমরা দেখছি যে একটা বই যে উল্টে পাল্টে দেখছি সবকিছু, যে অনবদ্য একটা গবেষণা কর্ম আমি বলতে চাই, কিন্তু এটা তো আসলে এতটা সহজ ছিল না, এবং অনেক মানুষের সঙ্গে আপনার সংযোগ ঘটেছে এই বইটি পাবলিশ করার ক্ষেত্রে। এবং যতটুকু জানি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক তিনিও কিন্তু এই বইটা রিভিউ করেছেন। হ্যাঁ, কেমন ছিল আসলে? এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। প্রথমত আমি তো আসলে বই লেখক না, বা আমার এটাই প্রথম কাজ। তো এই বইয়ের শুরুটা কেমন হবে বা শেষ কেমন হবে আমি কিন্তু জানতাম না। তো কাজটা আমরা শুরু করেছিলাম, এবং কোনো এক সময় এসে মনে হয়েছে যে এটাকে আসলে বই আকারে রূপ দেওয়ার জন্য কি কি করতে হবে সেই দিকে যাওয়া দরকার। এখানে মোট 204টি লোকগান আছে। 204টি। তো হঠাৎ করে আসলে লোকসঙ্গীতকে নোটেশনে রূপান্তর করবেন, বিষয়টা একটু কঠিনই। আপনার কেন মনে হলো যে এই লোকগানকেই বেছে নেওয়া যায়? লোকগান আমাদের মাটির গান, এবং প্রত্যেকটি জাতির যে সত্তা আছে সেটা চেনার জন্য আমার কাছে মনে হয় যে লোকসঙ্গীত খুবই তাৎপর্যপূর্ণ, অন্যতম। আমি অন্য একটা জাতিকে আসলে কিভাবে চিনব? মিউজিকের মাধ্যমে অনেকখানি চেনা যায়। তো ইউরোপে যেরকম ক্লাসিক্যাল মিউজিক কেউ যদি শোনে বা বোঝার চেষ্টা করে, মিউজিক কিন্তু শুনে বোঝা যায় যে সেই মিউজিকটা আসলে কোন দেশের, সেই মিউজিকের মধ্যে কি বলা হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ কি, বা বাংলাদেশের জাতিসত্তা কিরকম হতে পারে সেটা বোঝার জন্য লোকগীতি
আমার কাছে পার্সোনালি মনে হয় এটা সর্বপ্রথম আমি প্রায়োরিটি দেব। আপনার শিক্ষক এই বইটি রিভিউ করেছেন, তিনি নিশ্চয়ই দেখেছেন, তার এপ্রিসিয়েশন কেমন ছিল? উনি শুধু রিভিউ করেননি, উনি এই বইয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চমৎকার। এখানে নোটেশন কিভাবে আমাকে সাজাতে হবে, বা এখানকার যে সিনপসিসগুলো লেখা হয়েছে, বা এখানকার যত রেফারেন্স অ্যাড করা হয়েছে, সব কিছুতে ওনার অবদান আছে বিভিন্নভাবে। এবং আপনি অনেক লোকসঙ্গীত শিল্পীর সঙ্গে স্বাভাবিকভাবেই কাজ করেছেন এই বইটি কাজ করার সুবাদে। সদ্য প্রয়াত ফরিদা পারভিনের সঙ্গে আপনার নিশ্চয়ই যোগাযোগ ঘটেছে, কেমন ছিল তার সঙ্গে অভিজ্ঞতাগুলো? জি, চমৎকার। আমি বা আমাদের টিম ফরিদা আপার সাথে যতবার দেখা করেছে, উনি অত্যন্ত আন্তরিক ছিলেন। এবং ওনার একটা ছোট বই আছে যেটা ওনার ফাউন্ডেশন থেকে বই বের হয়েছে, সেখানে উনি মেনশনে করেছেন যে উনি এই জাতীয় কাজ করতে চান। সেই বইটা অনেক আগেকার। উনি যখন প্রথম আমার কথা শুনেন যে আমি এরকম একটা কিছু নিয়ে কাজ করছি, উনি খুবই অ্যাপ্রিসিয়েট করেন। এবং তারপরে আসলে বইতে লালন গীতি কি কি রাখা হচ্ছে সেটা নিয়ে ওনার সাথে আমরা কথা বলি। এবং লালন গীতি এখানে 16টা আছে বইয়ের মধ্যে, ওনার গায়কী ফলো করে এই ট্রান্সক্রিপশনগুলো করা হয়েছে। বাহ, চমৎকার। এবং আমরা যতটুকু জানি এই বইটি আমেরিকান কংগ্রেসেও সংরক্ষিত আছে, বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই। জি, বইটি পাবলিশ হয়ে যাওয়ার কিছুদিন পরে একজন ভদ্রলোক আমাকে জানান যে উনি রাজশাহী ইউনিভার্সিটির, উনি জানান একটি আমেরিকান লাইব্রেরি অফ কংগ্রেসে পাঠানো হয়েছে। তারও কিছুদিন পরে উনি আমাকে জানান এটা অন্তর্ভুক্তি হয়েছে। তো আমেরিকান লাইব্রেরি অফ কংগ্রেসের বিষয়ে আমার খুব ধারণা নাই, কিন্তু এটুক জানি যে ওখানে যে কোনো বই আসলে পাঠানো যায় না বা অ্যাকসেপ্টও করে না। কিন্তু এই বইটা হয়তো ওনারা জানেন যে কিভাবে পাঠাতে হবে, এবং ওনারা এটাও বুঝতে পেরেছিলেন যে হয়তো অ্যাকসেপ্টেড হবে, সেই জন্য পাঠিয়েছিলেন। অবশ্যই চমৎকার একটি কাজ, নিঃসন্দেহে বলতেই হয় আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদের সংস্কৃতি নিয়ে কাজ করেছেন, আমাদের দেশের একদম আপন জায়গাটা নিয়ে কাজ করেছেন, যেটা আমাদের লোকসুর, লোকজ গান। এটা সবসময় আসলে আমাদের নিজস্ব হয়েই থাকবে, যেটা নিয়ে আপনি আসলে আরও পরের প্রজন্মকেও তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কাজ করেছেন। এটা আসলে যদি কেউ সংগ্রহ করতে চায়, কিভাবে আসলে সংগ্রহ করবে? আচ্ছা, এই বইটা আসলে বাণিজ্যিকভাবে তো আলিয়াস ফ্রান্সেস বাণিজ্যিকভাবে জিনিসটা চিন্তা করেনি কখনো। এটা আলিয়াস ফ্রান্সেসেই পাওয়া যায়, কেউ যদি কালেক্ট করতে চায় ওখান থেকে করতে পারবে। গুলশান এবং ধানমন্ডি 2টা শাখা থেকেই। আচ্ছা, আপনি তো ইয়োডাতেও আসলে বেশ কিছুদিন ক্লাস নিয়েছেন, সেখানে কেমন অভিজ্ঞতা রয়েছে? যে আমি 2 বছর ওখানে ক্লাস নিয়েছি। এটা তো প্রাইভেট ইউনিভার্সিটি, আপনারা জানেন। তো সেখানে ওয়েস্টার্ন মিউজিক কিভাবে লিখতে হয়, কিভাবে প্র্যাকটিস করতে হয়, তার উপর ছোট একটা ক্লাস আছে, মিউজিক অ্যাপ্রিসিয়েশনের একটা মিউজিক অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা, সেখানে ক্লাস নিতে আমার ভালো লেগেছে, যদিও ওখানেও আমি ফিল করেছি যে স্টুডেন্টসদের প্র্যাকটিস করার টাইম হয়তো অত বেশি থাকে না। তো আমি এই বিষয়টা নিয়ে অবশ্যই একটু কথা বলবো, বা এখনকার প্রজন্ম নিয়ে আপনার আসলে নিশ্চয়ই অনেক কিছু বলবার আছে, সেটা নিয়ে জানতে চাই। কিন্তু পুরোটা সময় আসলে মিউজিক নিয়ে এত কথা বলেছি বা গিটার নিয়ে এত কথা হয়েছে, যেমনটা শুরুতে বলছিলাম যে একটু তো গিটারের সুর শুনতেই চাই, এখন সেই সুযোগটা যদি হয়ে যায়। আচ্ছা, আমি এসপানলেতা নামে একটা ছোট মিউজিক বাজানোর চেষ্টা করছি। এটা কম্পোজার হচ্ছে গ্যাসপার সান্স, একজন স্প্যানিশ কম্পোজার, যেটা কম্পোজ করা হয়েছিল রেনেসান্স সময়। আচ্ছা, এবং ওয়েস্টার্ন মিউজিকের চমৎকার বিষয়টা হচ্ছে যে এত আগে একটা মিউজিক শুনতে কিরকম ছিল সেটা বাংলাদেশেও বসে এখন ইজিলি বোঝা যাচ্ছে। বাহ, শুনি আমরা। চমৎকার। আসলে লাবণ্য, সুরের যে মাধুর্য, এটা মনকে
কিভাবে প্রশান্ত করে ফেলে, তাই না? একদমই তাই, এবং মনে হচ্ছিল Mood যে আরো change করে কিছুক্ষণ দেয়। আসলে শুনি, আমরা ভাবিনি যে এত অল্প সময়ে এটি শেষ হয়ে যাবে। একদমই। আমরা যেমনটা বলছিলাম আসলে আমার এখনকার প্রজন্ম নিয়ে আসলে কিছু জানবার রয়েছে, আপনারও কিছু বলবার রয়েছে। আমাদের একটা ধারণা রয়েছে যে পড়াশোনার পাশাপাশি আমরা মিউজিকটা করব বা অন্যান্য কাজগুলো মিউজিকের সাইডেই যেগুলো আছে, অন্যান্য মাধ্যম যেগুলো আছে সংস্কৃতি, সেগুলো করব। এটাই কি আসলে হওয়া উচিত, নাকি পুরোপুরি আসলে সময় দিয়েও এটা করা যায়? জি, পুরা আমার মনে হয় ব্যবস্থাটা এমন থাকা উচিত, কেউ যদি পুরোপুরি সময় দিয়ে করতে চায় যাতে সেটাই করতে পারে। এখন বাংলাদেশে অনেক রকম প্রতিবন্ধকতা আছে আমি জানি, কিন্তু এটা আসলে ইমপ্রুভ হওয়া উচিত। আপনার দিক থেকে কোনো মতামত বা কোনো সাজেশন যদি বলি, কিভাবে করা যেতে পারে? জি, যেহেতু আপনি অনেক বছর আসলে দেশের বাইরে থেকেছেন, কালচার দেখেছেন ওদের। এখানে আমি যেরকম আলিয়াস ফ্রান্সিসে ক্লাস নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে স্কুলগুলোতে এই ধরনের মিউজিক আরও প্র্যাকটিস হতে পারে। যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেইখানে ওয়েস্টার্ন মিউজিকের তেমন কিছুই নেই। তো এখানে একটা জিনিস বলা দরকার যে বাংলাদেশের যারা নাকি মিউজিক স্টাডি করেন পাবলিক ইউনিভার্সিটিতে, তারাও কিন্তু এগুলো স্টাডি করলে বাইরে তাদের একাডেমিক ক্যারিয়ার আরও এক্সপ্লোরেশনের সুযোগ পাবেন, যেটা হয়তো এখনো সেরকম পাচ্ছেন না। অর্থাৎ কেউ যদি ইভেন শুধু গলার উপরও আরও উচ্চতর ডিগ্রি নিতে চান, সেটাও কিন্তু এখন ডিফিকাল্ট। কারণ হচ্ছে এই জিনিসটা এখনো সিলেবাসের মধ্যেই নাই সেভাবে। আর ইনস্ট্রুমেন্টস তো আরও নাই, তো ইনস্ট্রুমেন্টাল প্র্যাকটিস বা ভোকাল প্র্যাকটিস সব কিছুর আমার মনে হয় অন্তর্ভুক্তির দরকার আছে, নাহলে আমরা বহির্বিশ্বের সাথে কোনোভাবে তাল মিলাতে পারবো না। স্যার, কেউ যদি দেশের বাইরে গিয়ে মিউজিকটা নিয়ে পড়তে চায় বা গান নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের কি করণীয় হতে পারে? তাদের অবশ্যই প্রপার ওয়েতে জিনিসটাকে জানতে হবে। আমাদের এখানে যদি টিচার সেই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের উপর নাও থাকে, এখন অনলাইন লেসনও আছে যেটা ফলো করা যেতে পারে, সেভাবে আগানো ভালো হবে। কিন্তু পেশাদারিত্বের জায়গার কথায় যদি আসি, সেটা বোধহয় দিনকে দিন সংকুচিত হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি। সেই ক্ষেত্রে কি আসলে যারা গিটার বাদক হতে চায় বা গিটার বাজাতে চায় বা সঙ্গীত নিয়ে কাজ করতে চায়, তাদের আসলে ভবিষ্যৎটা কেমন দেখেন আপনি? সময়ের সাথে সাথে তো অনেক কিছুই চেঞ্জ হবে। কিছুটা যেরকম সংকুচিত হচ্ছে, হয়তো আবার ভবিষ্যতে এটা চেঞ্জ হতেই পারে, ব্যাপকতা বাড়বে। এখন এটা আসলে মিউজিশিয়ানদেরই দায়িত্ব সেই চেঞ্জটা যে আনতে হবে, কিভাবে আনতে হবে সেই রাস্তা খুঁজে বের করা। আমার টিমের সাথে কাজ করে সে একই কাজ আসলে চেষ্টা করছি। তো এই গত 10 বছরে বা 12 বছরে আমরা অনেক যেরকম সাকসেসফুল হয়েছি, অনেক বিফলতার মুখও দেখেছি, কিন্তু আমরা কখনো থেমে থাকিনি, আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং এখন তো আসলে সামাজিক মাধ্যমের যুগ, তো গিটারিস্টরা নিশ্চয়ই সামাজিক মাধ্যমেও কাজ করছেন। এই বিষয়টাকে কিভাবে দেখেন, কিভাবে আরো ছড়িয়ে দেওয়া যায়? সামাজিক মাধ্যম মানে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন টিউটোরিয়াল গিটারের, এগুলো চমৎকার জিনিস নিজেকে অন্যদের কাছে পরিচিত করার জন্য। তাতে করে অনেকটা প্রফেশনালিজমও হয়তো তৈরি হয়। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আসলে লাইভ পারফরমেন্সের বিকল্প নেই। কেন, আমি একটা জাস্ট ছোট এক্সাম্পল দিব। আমি স্টুডিওতে আপনারা গিটার সাউন্ড যেরকম শুনছেন বা আমরা যেরকম লাইভ পারফরমেন্সে যা শুনি, তার কারণ হচ্ছে যে এখানে সাউন্ডটা সেই পরিমাণ রেজোনেট করে এবং আমাদের কান পুরা অ্যাম্বিয়েন্সটা নিচ্ছে। কিন্তু আমরা যখন নাকি সেটা কোনো রেকর্ডিংয়ে, সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনোই হোক, সেটা কিন্তু সেটার বিকল্প না। সেটা তো রেফারেন্স হিসাবে ইউজ করা যেতে পারে বা নিজেকে পরিচিত করার জন্য ঠিক আছে, কিন্তু ইনফ্লুয়েন্স করা যায়। জি, কিন্তু একজন অডিয়েন্স সবচেয়ে বেশি উপভোগ করবে যদি সে সেটা লাইভ শোনে। কারণ এই রেজোনেন্স বিষয়টা রেকর্ডিংয়ে কম থাকে বা হয়তো থাকেই না। চমৎকার। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি, আরেকটা সুর যদি শুনতে পারি গিটারের মাধ্যমে।
আমি এখন বাজানোর চেষ্টা করব স্কারবর ফেয়ার। এটা হয়তো অনেকের কাছে পরিচিত, যেটা ওল্ড ইংলিশ একটা সং, যেটা গিটারের একটা ট্রান্সক্রিপশন। বাহ, চমৎকার। আমি সুন্দর। মনে করি লাবণ্য যে আসলে এত কম সময় কেন, তাই না? আসলেই মানে তাই, সারাদিন হ্যাঁ, যদি আমার শুনতে মনে হচ্ছে পারতাম যে খুব আরো ভালো অনেকক্ষণ হতো। শুনতে পারলে খুব ভালো লাগতো। এমনিতে স্যার একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে, এই যে নোটেশনের যে বিষয়গুলো, এগুলো কি আসলে মনে রাখা সম্ভব, নাকি সবসময় নোটেশনের একটা আমরা সাহায্য নিতে হয় আমাদের? না, নট নেসেসারিলি। আমরা যখন নাকি কনসার্টে পারফর্ম করি, বা ফুল গ্রুপ অর্কেস্ট্রা? অর্কেস্ট্রা বিষয়টা আলাদা, ওখানে আচ্ছা। মিউজিক লাগে, মিউজিক নোটেশন দেখে বাজাতে হয়। কিন্তু ক্লাসিক্যাল গিটারিস্টরা যখন সাধারণত কনসার্ট করে, তখন মিউজিক না দেখেই সব মুখস্থ মিউজিকই কিন্তু পারফর্ম করে। আপনি তো চেলো শিখেছেন, সেটা সেই ইনস্ট্রুমেন্টটা যদি আজকে নিয়ে আসতেন খুব ভালো হতো। নিশ্চয়ই সেটা শুরু আমরা মুগ্ধ হতাম। জি, আমি সেটা তো বাজানো হয় আপনার প্রায়? যে ওইটাই আসলে এখন বেশি বাজানো হয়, বা আচ্ছা। কারণ আমি গিটার শেখানোর পাশাপাশি বা বাজানোর পাশাপাশি এখন চেলো নিয়ে প্রচুর কাজ করছি। যা শুরু কোভিডের শুরু থেকে। আমি আমার যেহেতু এই একটা দল ছিল, আমার মনে হয়েছে আজ আমার চেলো অবশ্যই প্রফেশনালি শেখা দরকার। তো আমি একজন জার্মান চেলিস্টের কাছ থেকে লেসন নিয়েছি, এবং এখন আমি আমার গ্রুপে নিয়মিত এই চেলো পারফর্ম করি। আচ্ছা, বাংলাদেশে এটা এখন কতটুকু আসলে জনপ্রিয়তা পেয়েছে, বা এখনো তো সবার কাছে আসলে এই বিষয়টি পৌঁছায়নি আমার মনে হয়? না, এমনকি দোকানে ভায়োলিন যেটুক পাওয়া যায় কিনতে, চেলো কিন্তু এখন অতখানি পাওয়া অ্যাভেলেবল যায় না। না। এটা নিয়ে কি যদিও- আপনি ভাবছেন যে এটা আসলে আমাদের দেশে কতটুকু ছড়িয়ে এই দেওয়া বিষয় যায়? নিয়ে ছড়িয়ে দেওয়া যায় বা কাজ করা যায়? অবশ্যই ভাবছি, এবং আমাদের পেজে কিন্তু অনেক ইনকোয়ারি আসে যে চেলো শিখতে চায়। আচ্ছা। তখন আমার প্রথম প্রশ্ন থাকে যে আপনার কাছে কি চেলো আছে কিনা। তারপর আমি সাজেস্ট করার চেষ্টা করি যে চেলো কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায় বা কেনা যায়। তো একদিন নিশ্চয়ই এই পরিবর্তনটা দেখতে পাবো। অবশ্যই, আমরাও স্যার। সেই পরিবর্তনের অপেক্ষায় আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব চমৎকার একটি সময় আমরা কাটিয়েছি। অনেক ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ, মাছরাঙা টেলিভিশনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার।